ডক্টর ইউনূসের সঙ্গে বিশ্বব্যাংক প্রধানের বৈঠক। অর্থনীতি পুনর্গঠনে $350 কোটি দিবে সংস্থাটি। নতুন বিনিয়োগে আগ্রহী চীন। চায়না অনেকগুলো বিষয়ে বাংলাদেশের সাথে ট্রেড বাড়াতে চায়, বাংলাদেশে ইনভেস্টমেন্ট বাড়াতে চায় এবং বাংলাদেশের সাথে তার যে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক যে পার্টনারশিপ আছে এটাকে আরো সুদৃঢ় করতে চায়। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় মুষলধারে বৃষ্টি, চরমে যানজট ভোগান্তি। বৈরী আবহাওয়া বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। প্রচন্ড মাথা ব্যথা ছিল, হাত পা কামড়াইতো, চাবাইতো, অস্থিরতার একটা ভাব লাগতো। বমি না আসলে একটু বমির ব্যাগ হইতো। শ্বাসকষ্ট হয় অথবা কোনো জায়গা দিয়ে যে ব্লিডিং দেখা যায় যে দাঁতের মাড়ি দিয়ে বা চোখের এখানে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তাদেরকে ভর্তি হতে হবে। বাড্ডায় দুলাল সর্দার হত্যা মামলায় শেখ হাসিনা সহ ৪৫ জনের বিরুদ্ধে মামলা। গুলিতে চোখ হারানো আবুল কালাম বাদী হয়ে মামলা করলেন ৬১ জনের নামে। দুর্গাপূজায় কোনো হামলার শঙ্কা নেই, সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত পুলিশ, জানালেন আইজিপি। পর্যটন খাত টেকসই করতে সবার সহায়তা কামনা। সনাতন ধর্মাবলম্বী যারা তাদের ধর্মীয় সাড়ম্বরে এটি পালন করবে এবং বাংলাদেশ পুলিশ সেখানে পূর্ণ নিরাপত্তা দিবে। স্থানীয় তদারকি না থাকায় বেপরোয়া টিসিবির ডিলাররা। অনেকেই কালো বাজারে বিক্রি করছেন চাল, ডাল, তেল সহ নিত্যপণ্য। 10 টাকা 15 টাকা দিয়ে কিছু করে দেয়, আর আমরা জানি লাইন দিয়ে খাইছে 3টা 4টা লয়া আঙ্গ দেয় না। হ্যাঁ, মাল বাহিরে বিক্রি করে দেয়। আমি 3 মাস যাবত পাইতেছি না, আইলেই বলে শেষ। দেশের অর্থনীতি পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারকে চলতি অর্থ বছরে $3.5 বিলিয়ন অর্থ সহায়তা দিতে আগ্রহী বিশ্বব্যাংক। জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাইডলাইন বৈঠকে এ আগ্রহের কথা জানায় সংস্থাটি। এছাড়াও জ্বালানি, সৌরবিদ্যুৎ সহ নানা খাতে বিনিয়োগ করতে চেয়েছে চীন। অন্যদিকে জুলাই বিপ্লবের আগে পরে মানবাধিকার পরিস্থিতি নিয়েও পূর্ণাঙ্গ তদন্তের অনুরোধ করেছে বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা। জাতিসংঘের সদর দপ্তর থেকে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন। একের পর এক উন্নয়নের নামে লুটপাট আর দুর্নীতিতে ব্যাপক আলোচনায় বিগত সরকারের 16 বছর তলানিতে ঠেকেছে দেশের অর্থনীতি। এমনই প্রেক্ষাপটে যুদ্ধ বিধ্বস্ত বিশ্ব অর্থনীতির চ্যালেঞ্জ এবং মানবাধিকার লঙ্ঘনের নানা ইস্যু নিয়ে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাইডলাইন বৈঠকে বিভিন্ন দাতা গোষ্ঠী আর মানবাধিকার সংস্থার কাছে তুলে ধরেছেন দেশের বর্তমান পরিস্থিতি। বাংলাদেশের পুনর্গঠনে চলতি অর্থ বছরে 3.5 বিলিয়ন অর্থ সহায়তা দিতে চেয়েছে বিশ্বব্যাংক। অজয় বাঙ্গা জানিয়েছেন যে বাংলাদেশকে ওয়ার্ল্ড ব্যাংক $3.5 বিলিয়ন এই অর্থ বছরে দিতে পারবে। এটা অনেক টাকা এই জন্য যে বাংলাদেশের যে লিকুইডিটি সাপোর্ট লাগবে বা বাংলাদেশের যে এই পুরো জিনিসটা $3.5 বিলিয়ন তারা ইনভেস্ট করবেন হচ্ছে বাংলাদেশের রিফর্মকে সাপোর্ট করে। চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে চীন বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আগ্রহের কথা জানিয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি, সোলার বিদ্যুৎ অবকাঠামো উন্নয়ন করতে চায় তারা। সে যে চায়না বাংলাদেশের সাথে তার সম্পর্ক আরো সুদৃঢ়, আরো ডিপেন্ড করতে চায়। আর চায়না অনেকগুলো বিষয়ে বাংলাদেশের সাথে ট্রেড বাড়াতে চায়, বাংলাদেশে ইনভেস্টমেন্ট বাড়াতে চায় এবং বাংলাদেশের সাথে তার যে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক যে পার্টনারশিপ আছে এটাকে আরো সুদৃঢ় করতে চায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছেন মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা। আওয়ামী লীগ শাসন আমলে আয়না ঘর সহ গুম খুনের পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করা হয়েছে মানবাধিকার সংস্থাগুলোকে। যারা গুমের শিকার হয়েছে বা এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে তাদের ব্যাপারে যাতে জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি এটা এনশিওর করা হয়। তো জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটির একটা মূল ইস্যু হচ্ছে যে এই যে বাংলাদেশে যে আয়নাঘরগুলো ছিল, হ্যাঁ, এই বিষয় যাতে আরো পরিপূর্ণ তদন্ত হয়। এছাড়া জলবায়ু বিষয়ক অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশের সার্বিক চিত্র তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সাধারণ অধিবেশনের মূল পর্বের দ্বিতীয় দিনে এসে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের ভেঙে পড়া অর্থনীতি এবং বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠন নিয়ে জোর দিয়েছেন।
এমনকি তিনি বিশ্ব ব্যাংক এবং IMF এর সামনে দেশের ভঙ্গুর অর্থনীতির চিত্র তুলে ধরার পর তারা উদ্বেগ জানিয়ে দেশের অর্থনীতি পুনর্গঠনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অতীতের চেয়ে আরও বেশি অর্থ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। জাতিসংঘের এক বৈঠকে তিনি এই দাবি জানান। এছাড়া জম্মু কাশ্মীরের জনগণের মৌলিক অধিকার নিশ্চিতে তিনি নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন। We must compel Israel to halt its genocidal war in Gaza. আমরা যে প্যাক্ট ফর ফিউচার চুক্তির অনুমোদন দিয়েছি সেটি রক্ষা করা আমাদের দায়িত্ব, নয়তো ভবিষ্যৎ গভীর অন্ধকারে নিমজ্জিত হবে। আর তাই প্রথমেই আমাদের গাজায় গণহত্যা এবং লেবাননে বোমা হামলা বন্ধে ইসরায়েলকে বাধ্য করতে হবে। ইসরায়েলের উপর বাণিজ্য সহ অন্যান্য নিষেধাজ্ঞা আরোপের সময় এসেছে। রাজধানীতে গতরাত থেকেই টানা ও ভারী বৃষ্টিতে দুর্ভোগে নগরবাসী। বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় যানজটও। সকাল 8টা থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে হয় ভারী বৃষ্টি, চলে কয়েক ঘন্টা। এ সময় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয় অফিস ও স্কুল কলেজগামী যাত্রীদের। বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন স্থানে পানিও জমে যায়, তাতে যানবাহনের গতি অনেকটাই কমে যায়। রাজধানীর প্রায় প্রত্যেক মোড়েই তৈরি হয় দীর্ঘ যানজটের। নির্দিষ্ট সময়ে অনেকেই পৌঁছাতে পারেনি গন্তব্যে। জরুরি কাজে বাইরে বের হওয়া প্রত্যেকেই পড়েছেন ভোগান্তিতে। ভোগান্তির বিষয়ে আরো জানাতে রাজধানীর কাকরাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সায়েদা সৌরভী। যাচ্ছি তার কাছে। সৌরভী, বৃষ্টিতে নগরবাসীর ভোগান্তির দৃশ্যটা একটু জানতে চাই আপনার কাছ থেকে। এই মুহূর্তে কি অবস্থা, যানজট একটু কমলো কিনা? হ্যাঁ নেন্সি, আমরা আছি কাকরাইল মোড়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ এক যানজট সৃষ্টি হয়েছে। সকাল থেকে রাজধানীতে বৃষ্টি হওয়ার কারণে এই যানজট সৃষ্টি হয়েছে। যানজটে আছে জরুরি প্রয়োজনে যারা বের হয়েছেন তারা ভোগান্তিতে পড়েছেন। তারা বলছেন যে রাজধানীতে টানা বৃষ্টির ফলে যে যানজট সৃষ্টি হয়েছে, এর পাশাপাশি যেখানে সেখানে বাস থামানো, তারপর যত্রতত্র যাত্রী উঠানামা করে। বৃষ্টির মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজের কারণে রাস্তা খোঁড়াখুড়ির ফলে যানজট সৃষ্টি হয়েছে। এছাড়া রাজধানীতে আন্দোলনের পর থেকে ট্রাফিক পুলিশদের অবস্থা অচল। নগরবাসী বলছে যে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা সচল করলে এই অবস্থা থেকে দ্রুত ত্রাণ মুক্তি পাওয়া যাবে। এই যানজট সকাল থেকে বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ, জরুরি প্রয়োজনে বের হওয়ার সবাই। তাদের একটাই দাবি নতুন সরকারের কাছে ট্রাফিক ব্যবস্থা সচল করে দ্রুত যানজট মুক্ত করার। এই ছিল নেন্সি। সৌরভী, আপনাকে ধন্যবাদ। আমরা রাজধানী থেকে একটু খুলনায় যেতে চাই। খুলনা জলাবদ্ধতার খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন প্রবীর বিশ্বাস। প্রবীর, খুলনায় কি বৃষ্টি থেমেছে কিনা একটু জানাবেন, আর জলাবদ্ধতায় জনদুর্ভোগ কি অবস্থা দেখছেন? বৃষ্টি এখন নেই, কিন্তু সকাল থেকে বৃষ্টি হয়েছে ন্যান্সি, এবং সারা রাত কম বেশি বৃষ্টি হয়েছে। খুলনা আবহাওয়া অফিসের সূত্র মতে গত 24 ঘন্টা অর্থাৎ ভোর 6টা পর্যন্ত 56 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে, এবং সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত এই 6 ঘন্টায় আরও 19 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। কিন্তু এই যে বৃষ্টিপাত মাত্র 19 মিলিমিটার 6 ঘন্টা ব্যাপী, তাতেও কিন্তু শহরের অর্ধেকটা জায়গা জুড়েই কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা রয়েছি যে রোডটাতে, সেটি একেবারেই শান্তিধাম সংলগ্ন রয়্যাল চত্বর মোড়ের যে রাস্তাটি, এটি নগরী গুরুত্বপূর্ণ সড়ক। প্রায়শই রাস্তাটি ডুবে যায়। সামান্য পরিমাণ বৃষ্টি হলে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেই কিন্তু ডুবে যায়। সে কারণে ভারী বৃষ্টি হলে তো আর কথাই নেই। শুধুমাত্র এই রাস্তাটি নয়, পিটিআই মোড়, মৌলভীপাড়া, দোলখোলা, মিস্ত্রিপাড়া সহ যে সমস্ত নিম্নাঞ্চল রয়েছে, এবং সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি আপনাকে যদি বলি, সেটি হচ্ছে নগরীর বাস্তহারা, যেখানে 1 ঘন্টা বৃষ্টি হলে হয়তো বা 3 দিন তাদেরকে খানিকটা হলো জলমগ্ন থাকতে হয়। এমন পরিস্থিতি থেকে আসলে পরিত্রাণ চায় নগরবাসী, সেটি কিন্তু আজও হয়নি। এবং গত সরকারের আমলে প্রায় 1500 কোটি টাকা ব্যয়ে
দুটি প্রকল্প বাস্তবায়িত হয়েছে, একটি ড্রেন সংস্কার, অপরটি রাস্তা সংস্কার। দুটো প্রকল্পেরই উদ্দেশ্য ছিল নগরীর জলবদ্ধতা নিরসন হবে, সেটি আসলে হয়নি এবং 85% কাজ শেষ হওয়ার পরেও এখনও মানুষ সেই একই অবস্থায় ভোগে। সে কারণে মানুষের দাবি পরিকল্পিতভাবে এবং বরাদ্দকৃত টাকার সঠিক উপায়ে ব্যয়ের মাধ্যমে তাদের উন্নয়ন করতে হবে এবং এই তাহলে আসলে জনগণের দুর্ভোগ কমবে। আপনাকে ধন্যবাদ প্রবীর। রাজধানী সহ দেশ জুড়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যাও। চলতি বছর মোট আক্রান্ত হয়েছেন 26,500-এর মতো মানুষ। এর মধ্যে সুস্থ হয়ে ফিরেছেন 23,500। এবছর ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছেন 138 জন। চলতি মাসেই মারা গেছেন অর্ধশতাধিকের বেশি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে চলতি সপ্তাহে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা, তবে তাদের একটি বড় অংশ শেষ মুহূর্তে ভর্তি হচ্ছেন। এতে তাদের শারীরিক জটিলতা বাড়ছে, তবে চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে এমনটাও নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। চিকিৎসকরা বলছেন ডেঙ্গু নিয়ন্ত্রণ এবং এডিস মশার বংশবিস্তার ঠেকাতে লার্ভা ধ্বংস করতে হবে। ভর্তির সময় প্রচুর জ্বর ছিল, বমি ছিল, আর গা হাত পা ব্যথা, পেটে ব্যথা, প্রচণ্ড মাথা ব্যথা ছিল, হাত পা কামড়াইতো, চাবাইতো, অস্থিরতার একটা ভাব লাগতো। বমি না আসলে একটু বমির ব্যাগ হইতো। ডেঙ্গুর অবস্থা অনেকটা ভালো হয়ে গেছে। আজকে রিলিজ দিতে চাইছিল, তো আমি আরেকটা টেস্ট করে তারপর রিলিজ নিয়ে চলে যাবে। বর্তমানেও কিন্তু প্রচুর রোগী ভর্তি হচ্ছে। পূর্বে 93 জন রোগী ছিল, এছাড়া গত 24 ঘন্টায় 23 জন নতুন রোগী ভর্তি হয়েছে এবং 18 জন রোগী ডিসচার্জ নিয়ে চলে গেছে। এই মুহূর্তে রোগী আমাদের ওয়ার্ডে ভর্তি হয়েছে 97 জন। ডেঙ্গু পরিস্থিতির বিস্তারিত জানাতে সহকর্মী সুমাইয়া ঐশী আমাদের সাথে যোগ দিচ্ছেন, আছেন মুগদা হাসপাতালের রাজধানীর। ঐশী, ডেঙ্গু আক্রান্ত রোগীদের চাপ কেমন দেখছেন? মুগদা হাসপাতালে কোন বয়সী রোগীরা আসলে ভর্তি হয়েছে? ন্যান্সি, সব বয়সের রোগীরাই এখন ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন। শিশুদের সংখ্যা তো উল্লেখযোগ্যভাবে রয়েছে, বয়োবৃদ্ধ থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সকলেরই ডেঙ্গুর লক্ষণ দেখা দিচ্ছে এবং সেই লক্ষণ নিয়ে তারা হাসপাতালে ভর্তি হচ্ছেন। আমার পেছনে আপনি দেখতেই পাচ্ছেন যে সারি সারি ডেঙ্গু রোগী এখানে ভর্তি আছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে, এবং গত 24 ঘন্টায় আরও নতুন করে 23 জন রোগী এই হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন। এখন যতদূর আমরা আমাদের হাতে তথ্য আছে সেই অনুযায়ী এই মুহূর্তে এই হাসপাতালে ডেঙ্গুর বিভিন্ন লক্ষণ নিয়ে ভর্তি রয়েছে 93 জন রোগী, এবং যেটি প্রতিদিনই বাড়ছে আসলে। এবং এখন পর্যন্ত সব মিলিয়ে আসলে ডেঙ্গুর যে পরিস্থিতি সেটি কিন্তু খুব একটা সন্তোষজনক নয়। ডেঙ্গুর পরিস্থিতি প্রতিদিনই বাড়ছে। এই হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে ডেঙ্গুর রোগীদের চাপ এত পরিমাণে বেড়ে গেছে যে সেই চাপ সামলাতে আউটডোর কাউন্সিলিংয়ের ব্যবস্থা করতে হচ্ছে, অর্থাৎ আউটডোর এবং ইমার্জেন্সিতে দুটি ভিন্ন কাউন্সিলিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। তারা রোগীরা সেখানে আসছেন, তাদের পরিস্থিতি শুনছেন। এরপর যদি রোগীদের ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তির প্রয়োজন হয় তখন ভর্তি করানো হচ্ছে, অথবা ভর্তির প্রয়োজন না হলে তাদেরকে ট্রিটমেন্ট দিয়ে এখান হাসপাতাল থেকে বিদায় করার হচ্ছে। তবে তারপরেও কিন্তু প্রতিদিন কম করেও 30 জন রোগী নতুন করে এই হাসপাতালে ভর্তি হচ্ছে, যেটি প্রতিদিনই বাড়ছে। চিকিৎসকরা বলছেন এরই মধ্যে মশক নিধন কার্যক্রম ত্বরান্বিত না করা গেলে এই পরিস্থিতি ভয়াবহ হবে। তখন হয়তো হাসপাতালে তিল ধরনের ঠাঁই হবে কিনা তেমন একটি আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হতে পারে। ন্যান্সি। ঐশী, আপনাকে ধন্যবাদ। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যা এবং হত্যা চেষ্টার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে আদালতে। সকালে মহানগর হাকিম আদালতে মামলা দুটি দায়ের করা হয়। বাড্ডায় দুলাল সর্দার হত্যা মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, রমেশ চন্দ্র সেন সহ 45 জনকে। মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে নিতে বাড্ডা থানাকে নির্দেশ দেন আদালত। এদিকে ছাত্র জনতার আন্দোলনে আশুলিয়া এলাকায় গুলিতে চোখ হারানো আবুল কালাম বাদী হয়ে শেখ হাসিনা সহ 61 জনের বিরুদ্ধে আদালতে হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন। আশুলিয়া থানাকে এজাহার গ্রহণের নির্দেশ দেন আদালত। নির্বাচন কখন হবে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকের মাধ্যমেই তা নির্ধারিত হবে।
এমনটা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ডামি নির্বাচন কমিশন দেশে আর কোনোদিন আসবে না সেই আশাও প্রকাশ করেন তিনি। সকালে প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নেন তিনি। সেখানেই এসব মন্তব্য করেন জয়নুল আবদিন ফারুক। প্রধান উপদেষ্টার বিরুদ্ধে আওয়ামী লীগের প্রেতাত্মারা আবারও ষড়যন্ত্র শুরু করেছে অভিযোগ তোলেন তিনি। বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধও জানান। নিজেদের কৃতকর্মের জন্য বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ আর নিজের নাম নিয়ে আসতে পারবে না দাবি করেন বিএনপির এই নেতা। কয় মাসে নির্বাচন দিবে, কখন নির্বাচন হবে রাজনৈতিক দল সিদ্ধান্ত গ্রহণ করবে ডক্টর ইউনূসের সাথে। বাংলাদেশের মাটিতে আর কোনোদিনও আওয়ামী লীগের নাম নিয়ে আসতে পারবে না। দুর্গাপূজায় কোনো ধরনের হামলা বা হুমকির শঙ্কা নেই। সব ধরনের নিরাপত্তা দিতে প্রস্তুত পুলিশ। নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মঈনুল ইসলাম। সকালে ট্যুরিস্ট পুলিশ দিবস উপলক্ষে টেকসই পর্যটন নীতিমালা বিষয়ক এক সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পুলিশ প্রধান। বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে সব ধরনের নিরাপত্তা নিয়ে প্রস্তুত পুলিশ। এর আগে সেমিনারে অংশ নিয়ে আইজিপি বলেন, বাংলাদেশের পর্যটন খাতকে টেকসই করতে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণের সহায়তা প্রয়োজন। ট্যুরিস্টদের নিরাপত্তা এবং স্বচ্ছন্দে ভ্রমণের জন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা রয়েছে। এই খাতকে এগিয়ে নিতে পর্যটক সুরক্ষার পাশাপাশি পরিবেশ দূষণ ও বনায়ন রক্ষা করা প্রয়োজন বলেও জানান আইজিপি। হিন্দু সনাতন ধর্মাবলম্বী বলুন যারা, তারা এটাকে একবারে পুরোপুরি নিরাপত্তার সঙ্গে তাদের ধর্মীয় সাড়ম্বরে এটি পালন করবে এবং বাংলাদেশ পুলিশ সেখানে পূর্ণ নিরাপত্তা দিবে। মানিকগঞ্জে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে 3 পোশাক শ্রমিকের, আহত অন্তত 30 জন। সকালে বৈরী আবহাওয়ায় আরিচা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 2 গাড়ির চালককে খুঁজছে পুলিশ। শ্রমিকদের নিয়ে কর্মস্থলে যাচ্ছিল বাসটি, পথে এই দুর্ঘটনা। বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মানিকগঞ্জের আরিচা ঘাট থেকে গার্মেন্টস শ্রমিকদের নিয়ে ছেড়ে আসা মিনিবাসটি তারাসীমা গার্মেন্টসে যাচ্ছিল। বড় বোয়ালি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে যায় যাত্রীবাহী যানটি। রাস্তার পাশে খাদে পড়ে যায় ট্রাক। বাসের ডাইন সাইডের ড্রাইভারের থেকে শুরু করে একের পুরা পিছলা পর্যন্ত কিচ্ছু নাই। রং সাইড থেকে টাকা এসে আপনার মনে করেন যে মাইরে দিছে, মাইরা দেওয়ার পরে আপনি মনে করেন যে গাড়িটা খাদে চলে গেছে। গাড়ির গতি কম ছিল, কিন্তু ট্রাকের গতি বেশি থাকার কারণে ওই সাইড দিয়ে মাইরে ট্রাকটা নিচে পড়ে গেছে। হতাহতদের উদ্ধার করা হয় স্থানীয়দের সহায়তায়। নিহতদের সবাই তৈরি পোশাক কারখানার নারী শ্রমিক। তারা সবাই শিবালয় উপজেলার সমেজঘর এলাকার বাসিন্দা। গুরুতর আহতদের নেওয়া হয় ঢাকায়। আমি পিছনে ছিলাম, আমি খালি শব্দ পাইছি, দুপুর করে শব্দ হয়েছে আর সবাই সিটে পড়ে গেছে। 2 জন আর কি ডেট পরে উপরে উঠে দেখি কি আরো লাশ আসলো। এই জায়গায় মাথা মুথা ফাটছে অনেকেই, প্রায় 10-12 জনের মতন মাথা মুথা ফাটছে। পরে হাসপাতাল নিয়ে গেছে, হাসপাতালে নেওয়ার পর আরো 2 জন মারা গেছে। আমরা ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করি আর আহতদেরকে হাসপাতালে পাঠাই। পরবর্তীতে হাসপাতালে জানতে পারি যে আরো 2 জন মারা গেছে। আইনগত ব্যবস্থা আমরা প্রক্রিয়া দেন। কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে হাইওয়ে পুলিশ। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। নোয়াখালীর সুবর্ণচরে হাত পা বেঁধে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। গত 13 আগস্টের ঘটনার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পূর্ব চরবটা ইউনিয়নের চরমজিদ গ্রামের গৃহবধূ শারমিন আক্তার 3 সন্তানের জননী। তার অভিযোগ, 12 বছর আগে পারিবারিকভাবে একই গ্রামের নূরনবীর সাথে তার বিয়ে হয়। স্বামী শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তিনি নিজে ভিক্ষা করে সংসার চালান। তার এক মেয়ের হার্টের সমস্যা থাকায় 50,000 টাকা দরকার। ভিক্ষা করে বাড়ি ফিরতে দেরি হলে স্বামী পরক্রিয়ার অভিযোগ তুলে গালমন্দ করত। কলহের এক পর্যায়ে কাজের সন্ধানে ঢাকা চলে আসেন শারমিন। সম্প্রতি তাকে বাড়ি নিয়ে যায় এক প্রতিবেশী। কথা কাটাকাটির এক পর্যায়ে শ্বশুর সহ বাড়ির সবাই মিলে
হাত পা বেঁধে শারীরিক নির্যাতন চালায়। চট্টগ্রাম ৬ আসনের সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীকে 2 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। সকালে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয় থেকে ফজলে করিমকে কারাগারে নেওয়া হয়। গত 24 সেপ্টেম্বর ফজলে করিমকে 2019 সালে মনিরিয়া যুব তাবলিগ কমিটির কার্যালয় ও হেফাজতখানা ভাঙচুরের মামলায় 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই দিন আরও 4টি মামলায় গ্রেফতার দেখানো হয় সাবেক এই সংসদ সদস্যকে। গত 12 সেপ্টেম্বর ভারতে পালানোর চেষ্টাকালে আখাউড়া সীমান্ত থেকে ফজলে করিমকে আটক করে বিজিবি। ছাত্র জনতার আন্দোলনে যারা বেশি গুরুতর আহত, প্রয়োজনে তাদের দেশের বাইরে পাঠিয়ে চিকিৎসা করানো হবে। সচিবালয়ে এক ব্রিফিংয়ে একথা জানান স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ হেলাল উদ্দিন। এর আগে আহতদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠক করেন সফররত চীনের মেডিকেল টিমের সাথে। পরে ব্রিফিংয়ে অতিরিক্ত সচিব হেলাল উদ্দিন জানান, চীনের দলটি দেশে ফিরে পরামর্শের পর যে সিদ্ধান্ত নিবে তার ভিত্তিতে চিকিৎসা করবে সরকার। তিনি জানান, যাদের কৃত্রিম অঙ্গ সংযোজন দরকার হবে সরকার সব ধরনের সহায়তা দিবে। আরও জানান, ছাত্র জনতার আন্দোলনে এখন পর্যন্ত 708 জন নিহত এবং 25,000-এর বেশি আহতর তথ্য পেয়েছে অ্যাসেসমেন্ট টিম চায়না ফিরে গিয়ে তারা তাদের কলিগদের সাথে পরামর্শ করে আরও ফার্দার অ্যাডভাইস আমাদেরকে দেবেন। তার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব এদেরকে যদি বিদেশে পাঠানোর প্রয়োজন হয় সেই উদ্যোগ আমাদের চলমান থাকবে। আর কিছু আছেন আপনার নার্ভ ইনজুরি পেশেন্ট, সেটাও আলোচনা হয়েছে। এরকম পেশেন্ট হবে 8 থেকে 10 জন। এই নার্ভ ইনজুরি পেশেন্টদেরকেও আমরা যদি প্রয়োজন হয় উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো, আমরা সেটাও আমাদের বিবেচনার মধ্যে আছে। দুর্গম পর্বতারোহণ করা কঠিন নাকি রাজধানীর নিরাপদে একা সড়কে চলাচল করা কঠিন? প্রশ্ন ছিল শনিবার ধানমন্ডিতে অতর্কিত হামলার শিকার হওয়া পর্বতারোহী শায়লা বিথির কাছে। বাকিটা জানবো প্রতিবেদনে। দুর্গম পাহাড়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশের মেয়ে শায়লা বিথি। ঝুলিতে এর মধ্যেই যোগ করেছে অর্জনের তালিকা। তিনি কাজের সূত্রে প্রতিদিনের মতো পার হন রাজধানী ধানমন্ডি 27 ফুট ওভার ব্রিজটি। তবে তার কাছে নাকি পাহাড়ে চড়ার চেয়ে রাজধানীতে চলা কঠিন। পাহাড় আমি বলবো ঢাকায় বা বাংলাদেশের লাইফস্টাইলের থেকে পাহাড়ে চড়া কয়েকশো গুণ সহজ। এমন পাহাড়ি দুর্গম পথ আমি কিলোমিটারের পর কিলোমিটার হেঁটেছি, আমার না কখনো ওই ভীতিটা কাজ করে নাই যে এ আমাকে কোনো হার্ম করতে পারে। এর কারণে আমার ওই ভীতি, কিন্তু আমার রাস্তায় মানে আমার ঢাকার রাস্তায় বের হইলেই অনেক কোনো একটা মানুষ দেখলেই না আমার মনে হয় আছে এই লোকটা হয়তো কোনো আমাকে হার্ম করতে পারে। এখন একটা এরকম আমার চিন্তা চলে আসছে। শনিবার দুপুরে ফুটওভার ব্রিজে অতর্কিত আক্রমণের শিকার হন পর্বতারোহী বিথি। কি ঘটেছিল সেদিন? হঠাৎ কেন হামলা? কয়েকটা স্টেপ নামি এরকম সময় হুট করে আমি ফিল করলাম যে কেউ যেন আমার চুল টানতেছে এবং আমি পড়ে গেছি। আমি তো পড়ে যাওয়ার সাথে সাথে চিৎকার চেঁচামেচি শুরু করছি এবং এরপরে ফিল হলো যে আমার চুল ধরে আরও উপরের দিকে হ্যাচকা টানতেছে। আমাকে কিল ঘুষি দিয়ে পিঠে আমার মাথায় এরপরে ফেলে রেখে চলে যায়। সংখ্যার হিসেবে ঘটনা যাই হোক, ঘর থেকে বের হয়ে আবার ঘরে ফেরা পর্যন্ত একজন নারীর নিরাপত্তার বিষয়ে প্রতিনিয়ত চিন্তায় থাকে পুরো পরিবার। এটা ছিনতাইকারী না, হয়তো ব্যক্তিগত কোনো শত্রু আছে কিনা আমি তো বলতে পারছি না যে আসলে কে সে, অথবা এই যে মবের যে একটা নারীদের প্রতি রাস্তাঘাটে দেখা যায় যে একটা আক্রমণ হচ্ছে, এরকম কিছু একটা হতে পারে। শহরের সড়কগুলো এখনো নারী বান্ধব হয়ে ওঠেনি বলে মনে করেন অনেকে। ধানমন্ডির এই সড়ক এবং ওভারব্রিজে নারী হেনস্থার ঘটনা ঘটে মাঝে মাঝেই। সন্ধ্যার পরে যদি এইদিকে আসি তখন আসলে দেখা যায় যে ব্রিজটা ম্যাক্সিমাম টাইমই নির্জন থাকে। আমরা দেখেছি কিছুদিন পুলিশ এখানে পাহারা দিছে, এখন আর নাই। এগুলা পুলিশ পাহারা দিলেও হয়। আমাদের আশেপাশে এখন সব মানুষ কিন্তু সুযোগের অপেক্ষা আছে, কারণ এখনো পুলিশের যে প্রোটেকশনটা ওরকম কিন্তু এখনো শুরু হয় নাই। দিনে দুপুরে নারীর উপর হামলায় কি ব্যবস্থা নিয়েছে পুলিশ জানতে চাইলে কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত অস্পষ্ট সিসি ক্যামেরা ফুটেজ আর তদন্ত কর্মকর্তা নিয়োগের বাইরে খুব একটা অগ্রগতি নেই। ছোট একটা ফুটেজ পেয়েছি, আমরা চেষ্টা করছি ওই লোকটাকে শনাক্ত করার জন্য। যেহেতু আপনি বলেছেন এখানে অনেকেই ভাসমান লোক থাকে, তারা হয়তো এক জায়গায় বেশিক্ষণ থাকে না, তো আমরা চেষ্টা করছি আমাদের তথ্যপত্র সংগ্রহ করে গোপন সোর্সের মাধ্যমে আমরা এই লোকটাকে শনাক্ত করার জন্য।
শুধু নিজের নির্যাতনের বিচার নয়, শায়লার আশা রাজধানী ঢাকা প্রতিটি নারীর জন্য হবে নিরাপদ। তো এটাই চাইবো যে নারীরা রাস্তাঘাটে যেন সেফলি চলতে পারে, এটা তো আসলে কোনো বিকল্প নেই। পাঠানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। ফ্যামিলি কার্ডের মাধ্যমে কম দামে পণ্য বিক্রি কার্যক্রম চালু রেখেছে টিসিবি। ভোজ্য তেল, মসুর ডাল ও চাল বিক্রি হচ্ছে এই 3 পণ্য, কিন্তু বিক্রির ক্ষেত্রে হচ্ছে অনিয়ম। গোডাউন থেকে পণ্য নেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু তা পুরোটা পাচ্ছে না ভোক্তারা। এক্ষেত্রে ডিলারদের বিরুদ্ধে অন্য জায়গায় বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে। রিমন রহমানের রিপোর্ট। রাজধানীর শাহজাহানপুরের রেলওয়ে কলোনির বিসমিল্লা এন্টারপ্রাইজ এই নামে নেওয়া হয়েছে টিসিবির ডিলারশিপ, কিন্তু যেখানে পণ্য এনে মজুত করা হয়েছে সেই দোকানের নাম ভিন্ন। বিক্রি কার্যক্রম এখনো শুরু হয়নি। টিসিবির গুদাম থেকে পণ্য এনে মাপা হচ্ছে মসুর ডাল, কিন্তু 850 কার্ডধারীর জন্য আনা পণ্য এখানে নেই। 34 বস্তা মসুর ডাল এবং 94 কার্টুন তেল থাকার কথা থাকলেও আছে কম। প্রশ্ন হচ্ছে বাকি পণ্য গেল কোথায়? ওটা তো আমি তো আর সঠিক বলতে পারতেছি না, আমি তো পুরো দায়িত্ব তো আর আমি না। তো 62টার মতন আছে, আর কোনখানে রাখছি কিনা বলতে পারবো না। কার্ডদানি 10টা 15টা ডেকে করে দেয়, আর আমরা জানি লাইন দিয়ে খালিছে 3টা 4টা লয়া আঙ্গ দেয় না। অভিযোগ আছে বড় অংশ পণ্য এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে আগেই, অর্থাৎ টিসিবির গুদাম থেকে ট্রাকে পণ্য এনে তা অন্য স্থানে নামিয়ে রাখা হয়। বিসমিল্লা এন্টারপ্রাইজের ডিলার আবু জাফর মোহাম্মদ সাদেকের সঙ্গে মোবাইলে কথা বললে তিনি প্রথমে এর সদুত্তর দিতে পারেননি। পরে জানান টিসিবির পণ্য মানবিক কাজেও অনেক ক্ষেত্রে দিতে হয়। কম কেন? যদি না থাকে আমার ছোট ভাইয়ের দোকানে কাজ করে, যদি না থাকে আমি এসে তো আমাকে 30 মিনিট সময় দেন প্লিজ। সেপ্টেম্বর মাসের বিক্রি কার্যক্রম শুরু করেছে টিসিবি, তবে পণ্য নিয়ে ক্রেতাদের মধ্যে অসন্তোষ চরমে। জানান ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না পণ্য। দীপশিকা স্কুল সকাল 7টা থেকে দাঁড়াইছি, পরে যে 12টা বাজে আমরা এখান থেকে চলে আসছি, কয় মাল নাই। হ্যাঁ, মাল বাহিরে বিক্রি করে দেয়। হ্যাঁ, আমি 3 মাস যাবত পাইতেছি না, আইলেই বলে শেষ। ওই যে গ্যাসের মাসে দিছে, আমরা 2 দিনেই ফিরে গেছি। 2টা করে কার্ড নিয়ম, তো আপনি যদি 4-5 জন একসাথে যদি 5 জনের 10টা কার্ড একসাথে করে নেন, ওই হ্যাঁ আলগা খারাপে একজনের লাইনে থাকবে, ওই 10টা কার্ডে আমাদেরকে দেয়। মাঠ পর্যায়ে বিক্রি কার্যক্রম তদারকির ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা হয়, কিন্তু কার্ড বিতরণ, ব্যক্তি চিহ্নিত করা সহ নানা ক্ষেত্রে হয়েছে অনিয়ম। টিসিবি বলছে কোনো অনিয়ম পেলে নেওয়া হবে ব্যবস্থা। কাউন্সিলর সাহেবরা এটা তদারকি করতো। অনেক কাউন্সিলরই তাদের নিজস্ব অফিসে, অর্থাৎ কাউন্সিলর অফিসে বা নির্দিষ্ট একটা জায়গায় বিক্রি করাতো। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আমরা ডিলারদেরকে বলেছিলাম যে আপনারা যার যার দোকান থেকে বিক্রি করেন। অনেকেই হয়তো দোকানটা চিনত না, যেহেতু কাউন্সিলর অফিসের থেকে বিক্রি করা হতো। এই জন্য এই মাসে বা গত মাসে একটু সমস্যা ফেস করেছে। আগামী মাস থেকে দেখবেন যে এই সমস্যাটা থাকবে না। পরিবর্তিত সময়ে অনেক স্থানে বন্ধ হয়ে গেছে বিক্রি কার্যক্রম। দলীয় পরিচয়ে ডিলারশিপ নেওয়া ব্যক্তিরা অনেকেই চলে গেছেন আড়ালে। ঢাকা আঞ্চলিক কার্যালয় আওতায় 1800 ডিলার রয়েছে, তার মধ্যে 2 বা 3 জন অফিসিয়ালি দরখাস্ত বন্ধ রেখেছে। সে তার পারিবারিক সমস্যা বলেছে, রাজনৈতিক কোনো সমস্যার কথা আমাদের কাছে বলেনি। 2 বছরের বেশি সময় ধরে চলমান উচ্চ মূল্যস্ফীতি, কিছুটা কম দামে তেল, ডাল, চাল কিনতেই টিসিবির দিকে তাকিয়ে থাকে মানুষ। কিন্তু সরকারি এই সংস্থার বিক্রি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা দরকার। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।